আগের পর্বে আমরা শুনলাম উতঙ্ক কিভাবে জন্মেজয়কে সর্বযজ্ঞ করার জন্য উৎসাহিত করছিল এবং জন্মেজয় তা করার জন্য রাজিও হয়ে যান। এই কথা শোনার পর ঋষিরা প্রচণ্ড উৎসাহের সঙ্গে সৌতিকে বললেন, জন্মেজয় কিভাবে সর্পযজ্ঞ করলেন তা আমাদেরকে বিস্তারিতভাবে জানান। সৌতি বললেন, সর্পযজ্ঞের কথা শোনার আগে পরীক্ষিতের মৃত্যু কিভাবে হলো সেটা শুনুন। পরীক্ষিত হলেন ক্ষীণ পাণ্ডব বংশের প্রথম ও শেষ অঙ্কুর। যুধিষ্ঠির মহারাজের মৃত্যু অভিমন্যুর এই পুত্রটিকে সিংহাসনে বসিয়ে মহাপ্রস্থানে চলে গেলেন ভাইদের নিয়ে। ভালোই রাজত্ব করছিলেন পরীক্ষিত। প্রজারা খুশি, ব্রাহ্মণরা নির্বিঘ্নে যাগযজ্ঞ করছেন, রাজকোষ সম্পদে পরিপূর্ণ। কিন্তু তবু তার রাজত্বের দিনগুলোকে খুব মধুর বলা যাবে না। পৌরাণিকদের মতে পরীক্ষিতের আমলে দাপর যুগ শেষ হয়ে কলিযুগ প্রবেশ করেছে। কলি বলতে আপনারা যদি শুধু যুগের পরিমাণ ধরেন তাতে আমার আপত্তি আছে। কলি শব্দের এক অর্থ হলো বিবাদ, অর্থাৎ পরীক্ষিতের আমলেই ঝগড়াঝাটি বিবাদের আমদানি হয়ে গেল ভালো রকমের। আসলে ঝগড়া বিবাদ অথবা কলিযুগ পরীক্ষিতের রাজত্বের অনেক আগেই আরম্ভ হয়ে গেছে। দ্বারকায় কৃষ্ণের জাতিগোষ্ঠীরা যখন আকণ্ঠ মদ গিলে নিজেরাই মারামারি করে মরলেন, তখনই যুধিষ্ঠির অর্জুনের মতন লোকেরা বুঝে গেলেন এই ধরাধামে সুস্থভাবে আর বাঁচা যাবে না। পুরাণ বলেছে, যুধিষ্ঠির দেখলেন শুধু দ্বারকায় নয়, ঘরে বাইরে নগরে রাষ্ট্রে সর্বত্র বাদ বিবাদ, লোভ, হিংসা, হানাহানি, রাহাজানি, কুটিলতা একেবারে ছেয়ে গেছে। তিনি বুঝলেন ঢুকে পড়েছে কলি। তাই তিনি ভাইদের নিয়ে মহাপ্রস্থানে চলে গেলেন। সিংহাসনে বসালেন পরীক্ষিতকে। সমস্ত পুরাণ, এমনকি মহাভারতের থেকেও ভাগবত পুরাণ ব্যাপারটা ধরেছে খুব ভালোভাবে। পুরাণাকার সব অন্যায় অত্যাচারের প্রতিরূপে কলিকে একটি মানুষের চেহারা দিয়েছেন। এটি একটু বোঝার চেষ্টা করুন। পুরাণাকাররা সব অন্যায় অত্যাচারের প্রতিরূপে কলিকে একটি মানুষের চেহারা দিয়েছেন। পরীক্ষিত যেই খবর পেলেন কলি ঢুকে পড়েছে, অমনি তিনি ধনুক বাণ হাতে নিয়ে বেরিয়ে পড়লেন কলিকে মারবার জন্য। পরীক্ষিতের দিগ্বিজয় শুরু হলো। ভদ্রস্য, কেতুমাল, উত্তর কুরু সব ঘুরে এসে পরীক্ষিত একটা আশ্চর্য ঘটনা লক্ষ্য করলেন। পরীক্ষিত দেখলেন একটি ষাঁড় দাঁড়িয়ে আছে, তার 3টে পায়ে ভাঙা, আর তার কাছেই দাঁড়িয়ে আছে একটি গরু, যার এমন করুণ অবস্থা যেন সদ্য তার বাছুরটি মারা গেছে। এখানে একটি রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এই যে ষাঁড়টিকে এইমাত্র দেখলেন পরীক্ষিত, ইনি আসলে ধর্ম। সত্য, ক্রেতা, দাপর, কলি, এই 4 যুগ ষাঁড়ের 4 পা। সত্য যুগে ধর্মের রমরমা, অতএব ষাঁড়ের 4 পা ঠিকঠাক আছে। ক্রেতাতে ষাঁড়ের 1 পা ভেঙে গেছে, সে 3 পায়ে দাঁড়িয়ে। দাপরে অন্যায় অধর্ম বেড়ে গেল, 2 পায়ে দাঁড়িয়ে রইল ষাঁড়। আর কলিতে তার 3 পায়ে ভেঙে গেছে, 1 পায়ে নড়বড়ে হয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে, যাকে বলি আমরা ধর্মের ষাঁড়। আর ওই যে গাভীটিকে দেখলেন পরীক্ষিত, উনি হলেন পৃথিবী। গাভীকে আমরা দহন করে দুগ্ধ বার করি, তেমনি পৃথিবীকেও আমরা দহন করে শস্য বার করি, খনিজ পদার্থ বার করি। সেই জন্যই গাভী পৃথিবীর প্রতিরূপ। পরীক্ষিত দেখলেন বৃষরূপী ধর্ম আর গাভীরূপিণী পৃথিবীর মধ্যে নানা সুখ দুঃখের কথা হচ্ছে। তৃতীয় আর একটা সত্তার উপস্থিতি পরীক্ষিতের নজর এড়ালো না। পরীক্ষিত দেখলেন একটি লোক। লোকটির আচার আচরণ বর্বরের মতো। সে একবার ষাঁড়টিকে লাথি মারছে, আর একবার গাভীটিকে লাথি মারছে। তার হাতে একটা লাঠি, এবং সেই লাঠি দিয়ে 2টি প্রাণীকে সে মেরে ফেলার ভয়ও দেখাচ্ছে। ধর্মরূপী ষাঁড়টি নিরুপায় হয়ে 1 পায়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে। লোকটার ভাবসাব রাজার মতো, আচরণ নির্ভীক, এবং তাকে দেখতে যেমনই হোক, সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো তার জামা কাপড় আসল সোনার জড়ি দিয়ে মোড়ানো। পরীক্ষিত ওই ষাঁড়, গরু ও ওই জঘন্য লোকটিকে দেখে তাদের সামনে রথ থামালেন। লোকটিকে বললেন,
কে হে তুমি? আমার রাজত্বে বাস করে দুর্বল পশু দুটির ওপর জোর খাটাচ্ছ? দেখতে তো বেশ রাজার মতো, গায়ে এমন সোনার পিরান, অথচ কাজটা যে করছো সেটা রায়োচিত নয়, ব্রহ্মোচিত নয়। তুমি কে? পরীক্ষিত বেশ রেগেই গেলেন। বললেন, কি ভেবেছো তুমি? আজকে কৃষ্ণ ধরাধামে নেই বলে, কাণ্টিবধারী অর্জুন নেই বলে তুমি যা ইচ্ছা তাই করবে? নিরপরাধ প্রাণীকে তুমি এইভাবে লুকিয়ে লুকিয়ে কষ্ট দেবে? আজ তোমার নিস্তার নেই। এরই মধ্যে পরীক্ষিত ধর্মরূপী বৃষ এবং গৌরূপী পৃথিবীকে চিনে ফেললেন, এবং তাদের অবস্থা দেখে কলিকেও চিনতে তার আর দেরি হলো না। সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন কলিকে মারার জন্য। কলি দেখল মহাবিপদ। প্রাণে মরে যাওয়ার চেয়ে রাজার পায়ে পড়া ভালো। কলি রাজার পা জড়িয়ে ধরল এবং বলল, আপনি মহারাজ, আমি আপনার আশ্রিত, আমাকে আপনি রক্ষা করুন, আমার ভুল আপনি ক্ষমা করুন। পরীক্ষিত বললেন, ঠিক আছে, তোমাকে আমি হত্যা করব না, কিন্তু আমার রাজ্যে তোমার জায়গা হবে না, এক রাত্রিও নয়। কারণ তোমার মতো অধর্ম লোক যদি আমার রাজ্যে থাকে, তাহলে আমার প্রজাদের মধ্যে হিংসা, লোভ, দম্ভ, অহংকার, খুন, রাহাজানি, চুরি, বদমাশি সবই অত্যন্তভাবে বেড়ে যাবে। তাই বেরিয়ে যাও তুমি আমার রাজ্য থেকে। রাজার ক্রোধ দেখে কলি ভয়ে ভয়ে কাঁপতে থাকলো, তবে হাল ছাড়ল না। সে বলল, আপনি আমাদের সার্বভৌম রাজা বটে, আমাকে তাড়িয়ে দিলে তো হবে না, থাকার জন্য আমাকেও একটা জায়গা দিতে হবে। তা আপনি বলে দিন কোথায় আমি থাকবো। পরীক্ষিত বললেন, ঠিক আছে, তবে কোনো ভালো জায়গায় তুমি থাকতে পারবে না। তোমার আবাস হোক তাস, পাশা, জুয়ো চুরিতে, আঁড়িখানায়, স্ত্রীলোকের সুখসঙ্গে, মদের আড্ডায়, আর থাক প্রাণী হত্যা, খুন, রাহাজানির মতো কুকর্মের মধ্যে। এই চার জায়গার যত অধর্ম, তুমি থাকো এই অধর্মের মধ্যে। কিন্তু খবরদার, এই সব সৎ সাধনের জায়গায় তোমার যেন না আসা হয়। কলি বলল, এই চার জায়গায় মাত্র স্থান দিলেন মহারাজ? আপনি তো সার্বভৌম রাজা, আপনার বিশাল রাজত্ব, আর একটু কৃপা হবে না? রাজা বলল, তুমি আর কোন জায়গা চাও? কলি বলল, সোনা চাঁদির জায়গা। রাজা বললেন, যাও যাও, সোনা চাঁদির জায়গাটাও না হয় তোমায় ছেড়ে দিলাম। কলিকে পরীক্ষিত যেভাবে স্বীকৃতি দিলেন, তার ফলে এই সব জায়গাতে কলির স্থান একেবারে পাকাপোক্তভাবে হয়ে গেল। পুরাণ থেকে এই উপাখ্যানটুকু যে স্মরণ করতে হলো, তার কারণ আছে। পরীক্ষিত মহারাজের আমলে কলি ঢুকে পড়ল। এই ধর্মীয় তথ্যের মধ্যে প্রধান ইঙ্গিত হলো, তার আমলে আর সেই সুখ শান্তি, সেই সত্য এবং ধর্মবোধ আর রইল না, যা তার পিতা পিতামহের আমলে ছিল। আসলে তার রাজত্বকালে কলি প্রবেশের প্রধান তাৎপর্যই হলো লোভ, হিংসা, দেশ, অসত্য এবং দম্ভ সর্বত্র এমনভাবে মাথা তুলে দাঁড়িয়েছিল যে পরীক্ষিতের পক্ষে তা রোধ করা সম্ভব হয়নি। বরং অন্যায়ের প্রতিরূপ কলি তার কাছে যা প্রার্থনা করেছে, তিনি তা মঞ্জুর করেছেন। যেখানেই হোক, যে পর্যায়ে হোক, অন্যায়, দুর্নীতি এবং অসভ্যতাকে পরীক্ষিত মহারাজ প্রায় সাংবিধানিক স্বীকৃতি দিয়ে দিলেন। এই যে স্বীকৃতি, সেটা দু ধরনের সামাজিক পরিস্থিতি থেকে তৈরি হয়ে থাকতে পারে। এক, তিনি সব জেনে বুঝে অন্যায্য কলিকে মেনে নিয়েছেন এবং তার নিজের মানসিকতাও খানিকটা ওই রকমই ছিল। দুই, কুরুক্ষেত্রে যুদ্ধের পর যেহেতু কোনো অসামান্য ব্যক্তিত্বই আর জীবিত ছিলেন না, এবং পরীক্ষিত, যাকে মহাভারতের কবিগণ ক্রিয়মান কুরুবংশের শেষ অঙ্কুর বলে চিহ্নিত করেছেন, সেই পরীক্ষিতের দুর্বলতার সুযোগ নিয়েই তার রাজত্বে অন্যায়, অসভ্যতা, হিংসা, দেশ এমন চরম পর্যায়ে এসে পৌঁছেছিল যে পরীক্ষিতের পক্ষে কলিকে স্বীকৃতি না দিয়ে আর কোনো উপায় ছিল না। এই ছিল কলি ও পরীক্ষিতের সাক্ষাৎ। পরের ভিডিওতে আমরা জানব কলিকে স্বীকৃতি দেওয়ার ফলে পরীক্ষিতের কি পরিণাম হয়েছিল, অর্থাৎ পরীক্ষিতের মৃত্যু কিভাবে হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তথ্যবহুল বলে মনে হয়, তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।